বন্ধু নমস্কার। বরাক ভ্যালির মানে দক্ষিণ আসামের একটি রাজনৈতিক দল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট একটি খোলা চিঠি লিখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অমিত শাহ শুধু কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী না, তিনি বিজেপিতেও সবচেয়ে বেশি শক্তিশালী নেতা হিসেবে গণ্যমান্য ব্যক্তি হিসেবে তিনি চিহ্নিত হয়ে থাকেন। সেই অমিত শাহকে খোলা চিঠি লিখে এই বিডিএফ বা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট দাবি জানিয়েছে যে তিনি যাতে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করে এটা জানান যে 2014 থেকে এই পর্যন্ত কতজন বাংলাদেশি বা বিদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে, কতজনকে ভারতের মাটি থেকে সীমান্ত থেকে বিদেশে ফেরত পাঠানো হয়েছে, সেটা যাতে শ্বেতপত্র প্রকাশ করার মাধ্যমে জানান। তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন অমিত শাহ? অমিত শাহ নরেন্দ্র মোদী বহুবার বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বলেন, আসামের নির্বাচনের আগে আসামে বলেন, ত্রিপুরার নির্বাচনের আগে ত্রিপুরায় বলেন, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে সীমানা রয়েছে এই রকম রাজ্যগুলোতে যখন যখনই নির্বাচন আসে তখন তখনই তাদের বড় হাতিয়ার হয় এই অনুপ্রবেশকারী ইস্যুটি। এবং এই ইস্যুর একটা বড় কারণ এবারে চলমান এসআইআর করার পেছনে এমনটাই বলা হয়, যদিও অফিসিয়ালি এই কথা কেউ স্বীকার করতে চায় না, কিন্তু এটাই মূল ইচ্ছা তাদের, এটা বোঝা যায়। কিন্তু কথা হলো যে আপনার অনুপ্রবেশকারীদেরকে নিয়ে যদি তারা এত বেশি চিন্তিত হয়ে থাকে, তারা যদি মনে করে থাকে যে ভারতে লক্ষ লক্ষ বা কোটি কোটি অনুপ্রবেশকারী অবৈধভাবে বসবাস করছেন, তাহলে তাদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য পুরো ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা সেটা করছেন না কেন? এই প্রশ্নগুলো এখন আসামের মাটিতে তুলে দেওয়া হয়েছে। বিডিএ বা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট নামে যে রাজনৈতিক দলটি, সেটি খুব বেশি পরিচিত না এবং আসামের বিধানসভাতে তাদের কোনো সদস্যও নেই, তাদের লোকসভাতেও কোনো প্রতিনিধি নেই। কিন্তু একটা রাজনৈতিক দল যেহেতু মানুষের একটি অংশকে নিয়ে তৈরি হয় এবং তার সম্পূর্ণ অধিকার রয়েছে রাজনৈতিক বিষয়ে বক্তব্য রাখার, তারাও সেই বক্তব্য রেখেছে এবং তারা একেবারে নার্ভে গিয়ে টাচ করেছে। এমন একটা ইস্যুতে কথা বলেছে যে ইস্যুতে এবার মুখ বন্ধ হয়ে যাবে বিজেপি নেতাদের। অমিত শাহের পক্ষে ক্ষমতাই নেই আপনার শ্বেতপত্র প্রকাশ করে আপনার এই বিষয়টা পরিষ্কার করা যে গত 10 বছর, 11 বছর বা 12 বছরের মধ্যে ভারতের মাটি থেকে কতজনকে চিহ্নিত করে অন্য দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা এই বিডিএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য সামনে এনেছে। তারা বলেছে, যদি আপনার শত চেষ্টার পরেও অনুপ্রবেশকারী ভারতে থেকে থাকে, তাহলে এটা কি আপনার ব্যর্থতা নয়? অর্থাৎ আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে পূর্ণ ক্ষমতা রয়েছে, আইনি ক্ষমতা রয়েছে, আপনার কাছে বিএসএফ রয়েছে, আসাম রাইফেলস রয়েছে, তারপরে আইটিবিপি রয়েছে, মানে বিভিন্ন সীমান্ত পাহারা দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান মানে সংগঠন রয়েছে, তাদের কাছে পূর্ণ ক্ষমতা রয়েছে। সীমান্তে আপনার ফোর্স অ্যাপ্লাই করার মানে ব্যবস্থা অ্যাপ্লাই করার তার জন্য প্রয়োজনীয় আইন রয়েছে। সমস্ত কিছু থাকা সত্ত্বেও আপনি চাইছেনও অনুপ্রবেশকারীদেরকে ফেরত পাঠাতে, আপনি চেষ্টাও করছেন, তারপরেও ফেরত পাঠাতে পারছেন না, তারপরেও আমাদের দেশে অবৈধভাবে লোকজন রয়ে যাচ্ছে এবং তাদেরকে নিয়ে আপনার 10-12 বছর পরেও বক্তব্য রাখতে হচ্ছে। এটা তো আপনার ব্যর্থতা, এটা তো অন্য কারোর ব্যর্থতা না, কারণ সীমান্ত পাহারা দেওয়ার ক্ষমতা তো ভারতে কোনো রাজ্য সরকারের নেই। রাজ্য সরকারের তো সীমান্তে কোনো ক্ষমতাই থাকার কথা না, সীমান্তে ক্ষমতা কেন্দ্রীয় সরকারের থাকে, আর কেন্দ্রীয় সরকারের এই সমস্ত সংগঠনগুলোর মাথায় তো আপনি বসে আছেন, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সুতরাং আপনার কি ব্যর্থতা না? এই প্রশ্নটা তারা তুলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা তুলেছেন। তাদের মতে, তাদের যে নেতারা, তাদের মতে এনআরসি যদি যথাযথভাবে শেষ করা হতো, আপনারা জানেন ন্যাশনাল রেজিস্ট্রার ফর সিটিজেন্স, এনআরসি, যেটা ভারতে একমাত্র আসামেই হয়েছে, তো যদিও কমপ্লিট হয়নি তার প্রসেস এখনো, তারা বলছে এটা যদি কমপ্লিট করা হতো তাহলে সঠিকভাবে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করা হতো এবং চিহ্নিত ঠিকঠাকভাবে করলে তাদের ফেরত পাঠানো সহজ হতো। সেইটা ঠিকভাবে সম্পন্ন করা হয়নি। এবার আপনাদের জানানোর কথা হলো 2019 সালে
আপনার এই এনআরসির ড্রাফট লিস্ট পাবলিশ করা হয়, 19-এ যে মানে লিস্ট পাবলিশ হয়েছে তাতে মানে ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে 3.3 কোটি আবেদনকারীর মধ্যে 19,06,000-এর মতন আপনার নাম বাদ গেছে। এদের মধ্যে নাকি অধিকাংশই হিন্দু ভোটার, হিন্দু। অর্থাৎ যে হিন্দুদেরকে, অন্য দেশ থেকে আসা হিন্দুদেরকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য সিএএ তে সংশোধন আনা হয়, সেই হিন্দুরাই বেশি করে বাদ গেছেন আপনার ড্রাফট লিস্টে, এনআরসি ড্রাফট লিস্টে। এবার কথা হলো যে এরপরেও ভেরিফাই করার এই নামগুলোর জন্য দাবি ছিল বিজেপির, তার জন্য এটা আটকে রয়েছে প্রসেস। 1600 কোটি টাকার মতন নাকি তাতে খরচ হয়েছে। এবার কথা হলো রিভেরিফাই করার দাবি যদি বিজেপি জানায়, তাহলে সেটা করা হচ্ছে না কেন? বিজেপি আসামে ক্ষমতাসীনকে বিজেপি, তারপর কেন্দ্রে ক্ষমতাসীনকে বিজেপি। গত 10 বছর ধরে 2014 থেকে যেমন ভারতবর্ষের শাসন ক্ষমতায় বিজেপি, 2016 থেকে তেমনি আসামের শাসন ক্ষমতায় বিজেপি। এবার এনআরসির ড্রাফট লিস্ট পাবলিশ হয়েছে 2019 সালে, তখনও কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায়। তাহলে বিজেপি সেই কাজটা করছে না কেন? তাহলে বিজেপি দাবি জানাচ্ছে, এটা যদি কংগ্রেসের দাবি হতো, এটা যদি বাম দলগুলোর দাবি হতো, এটা যদি তৃণমূল কংগ্রেসের দাবি হতো, এটা যদি অন্য কোনো দলের দাবি হতো, তাহলে না হয় ধরে নেওয়া যেত যে বিরোধী দলের দাবি সরকার মানতে চাইছে না, তার কারণে প্রচেষ্টা আটকে রয়েছে। শাসন ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দলের দাবি মেনে প্রক্রিয়াটাকে কেন কমপ্লিট করতে পারছে না রাজ্য সরকার? রাজ্য সরকারই তাদের, কেন্দ্র সরকারও তাদের, সমস্ত কিছু তাদের কাছে থাকা সত্ত্বেও। তো তার কারণে এখন আওয়াজ ওঠা শুরু হয়েছে। আর আসামে যেহেতু বিধানসভা নির্বাচন আর বেশি দিন না, মার্চ এপ্রিল মে মাসের মধ্যে প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, তাহলে এই সময়কালে অত্যন্ত সেন্সিটিভ সময়কাল, যখন কংগ্রেস আর বিজেপি মুখোমুখি, এনডিএ আর ইন্ডিয়া জোট মুখোমুখি, আসামে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না যে কে ক্ষমতায় আসবে, মানে কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে কিনা, বিজেপি ক্ষমতায় থাকতে পারবে কিনা, গ্যারান্টি দিয়ে বলার মতন পরিস্থিতিতে এখনো কেউ নেই। আর এই অবস্থাতে বাঙালি ভোটার অত্যন্ত গুরুত্বপূর্ণ, দক্ষিণ আসামে বিরাট সংখ্যক বাঙালি ভোটার রয়েছেন। এইটা বুঝতে পেরে একটি রাজনৈতিক দল, যদিও ছোট্ট রাজনৈতিক দল, কিন্তু তারা মানুষের মনের কথাগুলো তুলে ধরেছেন। আর এই মনের কথাগুলো তুলে ধরার কারণে আসামে নাকি এই বিডিএফ এর প্রতি মানুষের যথেষ্ট সমর্থনও দেখা যাচ্ছে। আগামী দিনে হয়তো এই ছোট্ট দলটাই বড় দলে পরিণত হতে পারে এবং বাঙালি সমাজের প্রতিনিধিত্ব করতে পারে বিধানসভা এবং লোকসভাতে। তো তার কারণে এই মুহূর্তে এইটাই সবচেয়ে বড় প্রশ্ন, যে বিডিএফ এর তোলা উত্থাপিত প্রশ্নের জবাব কি অমিত শাহের কাছে আছে? তিনি কি বলতে পারবেন? তিনি কি শ্বেতপত্র প্রকাশ করতে পারবেন এবং জানাতে পারবেন দেশবাসীকে যে 2014 থেকে 2026 এর এই সময়কালের মধ্যে ভারত সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কতজন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে ফেরত পাঠানোর গুরু দায়িত্ব পালন করতে পেরেছে? আর এটা কি যদি প্রকাশ করতে না পারে, তাহলে কি এটা বিরোধীদের ব্যর্থতা হিসেবে চিহ্নিত মানে করার কথা তারা মনে করছে? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে, গুরুত্বপূর্ণ বিষয় মনে হলে ভিডিওটাকে লাইক করবেন, না হলে করার দরকার নাই। আর শেয়ার করার ইচ্ছে হলে শেয়ার করে অন্য বন্ধুদেরকে শোনার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।